আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মূলত তরঙ্গ কি এই জিনিসটা বোঝার চেষ্টা করব এবং এর সাথে সাথে তরঙ্গের বিভিন্ন অংশের যে পরিচয় সেই জিনিসটা ভালো মতো জানার চেষ্টা করব এবং সেটা হবে একটা ভিডিওতেই। তোমরা এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবা, কারণ তোমাদের এসএসসির ফিজিক্সের যে সপ্তম অধ্যায়টা আছে তরঙ্গ শব্দ, সেই অধ্যায়ের অর্ধেক কিন্তু এই একটা চিত্র বুঝে গেলে তোমরা বুঝে যাবা। তরঙ্গের যে একটা অংশ, এখানে মূলত দুইটা অংশে প্রশ্ন হয়, সেটা হচ্ছে তরঙ্গ কি এবং সেখান থেকে তোমার হচ্ছে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, হাবিজাবি জিনিসপত্র থাকে, এই সম্পর্কিত একটা প্রশ্ন হয়। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি সম্পর্কিত প্রশ্ন তোমরা আশা করি বুঝে গেছো, আমি আগের দুইটা ক্লাসে দেখাইছি সেগুলো। এখন এই ক্লাস থেকে তোমরা যদি এই চিত্রটা ভালো মতো বুঝে নিতে পারো, তাহলে সেক্ষেত্রে অনুপ্রস্থ বা অনুদৈর্ঘ্য যে কোনো তরঙ্গ কিন্তু তুমি খুব ভালো মতো বুঝে যেতে পারবা। এই জন্য মনোযোগ সহকারে পুরো ক্লাসটা দেখো, কোনো রকম না টেনে একদম শেষ পর্যন্ত। চলো দেখা যাক এখানে মূলত কি দেখানো হচ্ছে। তো এখানে আমরা তোমাদের বোঝানোর জন্য নিয়ে এসে হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গের চিত্র। অনুদৈর্ঘ্য তরঙ্গ এখানে নেওয়া না হলেও তোমরা যদি এই জিনিসটা বুঝো তাহলে অনুদৈর্ঘ্য খুব সহজেই বুঝে যাবা, কারণ ওইটা বোঝার জন্য এই চিত্রটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত এই জায়গায় দেখো একটা অনুপ্রস্থ তরঙ্গ দেখানো হচ্ছে, যেখানে দেখানো হচ্ছে যে এ বিন্দু থেকে তরঙ্গটা শুরু হয়েছে। শুরু হয়েছে বলতে আরো আগেও শুরু হতে পারে, তো আমরা দেখাচ্ছি এ থেকে তরঙ্গটা এভাবে ঢেউয়ের মতো বি তে গেল, বি থেকে সি, সি থেকে ডি, এভাবে কিন্তু চলমান আছে। এদিকে সামনে আরো আছে যেখানে আমরা এখনো যাইনি। তাহলে এই যে এ বিন্দুতে তরঙ্গটা আছে, এই তরঙ্গটা কিন্তু এখন এ বিন্দুতে যখন হয় তখন কিন্তু সাম্য রেখার উপরে আছে। এখানে যে সরল রেখাটা দেখতে পাচ্ছ আনুভূমিক ভাবে, সেটা হচ্ছে সাম্য রেখা। তাহলে এ বিন্দুতে তরঙ্গটা আছে হচ্ছে সাম্য রেখার উপরে। তরঙ্গটা এইভাবে ঢেউয়ের মতো ঘুরে যখন বি বিন্দুতে আসলো, এটা আবারও সাম্য রেখার উপরে এসে পড়লো। তারপর বি থেকে আবার যখন ঢেউয়ের মতো হয়ে নিচ থেকে উপরে গিয়ে সি এর মধ্যে গেল, সি বিন্দুতে, তখন কিন্তু আবার সাম্য রেখার উপরে। অর্থাৎ এই তরঙ্গটা কিন্তু এই সাম্য রেখাকে কেন্দ্র করে ঘোরার মতো ব্যাপারটা ঘটছে অনেকটা, যে একবার উপর দিয়ে একবার নিচ দিয়ে কিন্তু সাম্য রেখাটাকে এই তরঙ্গটা অতিক্রম করছে। তাহলে এখন এই তরঙ্গটার দিক কোন দিক আমরা বলতে পারি, এভাবে ডান দিক, তরঙ্গটা ডান দিকে আগাচ্ছে। আচ্ছা, এখন তরঙ্গ ডান দিকে যাচ্ছে, তরঙ্গের যে কণাগুলো আছে তারা কিভাবে আগাচ্ছে তা লক্ষ্য করে দেখো। এখানে এই জিনিসটাকে আমরা উদাহরণ হিসেবে এভাবে দিতে পারি যে পানিতে যখন ঢিল ছোড়া হয় পুকুরের মাঝখানে, তখন কিন্তু দেখবা ওইখানে যে ঢেউটা তৈরি হয় সেই ঢেউ কিন্তু আস্তে আস্তে পুকুরের পাড়ের দিকে চলে আসে। তো সেই ক্ষেত্রে যেখানে ঢিলটা পড়েছিল ওইখানকার পানি কি পুকুরের পাড়ে চলে আসে? বেসিক্যালি না। জাস্ট কি হয়, ধাপে ধাপে প্রত্যেকটা অংশে পুকুরের মাঝখান থেকে শুরু করে আস্তে আস্তে পাড়ের দিকে আগে আসার, এদিকে যে পানিগুলো আছে এই পানিগুলো আস্তে আস্তে উপরে নিচে আপ ডাউন করতে থাকে। এর ফলে আমাদের কাছে মনে হয় যেন ঢেউটা সামনের দিকে আগায় চলে আসছে এবং ঢেউটা আসে, তো বেসিক্যালি পানি কিন্তু আগে আসে না। অর্থাৎ এইখানে যে তরঙ্গটা তৈরি হচ্ছে বা পুকুরের মাঝখানে যে ঢেউটা তৈরি হচ্ছে, সেখানে কিন্তু যে তরঙ্গের কণা বা পানির কণাগুলা কিন্তু মোটেও সামনে আগাচ্ছে না, বরং উপরে নিচে আপ ডাউন করছে, তরঙ্গটা সামনে আগাচ্ছে। অর্থাৎ এখানে তরঙ্গের দিক ডান দিক সামনের দিক হলেও এখানে তরঙ্গের কণা সমূহের কিন্তু সরণ ঘটছে উপরে এবং নিচে, কখনো উপরে কখনো নিচে। অর্থাৎ তরঙ্গের দিকের সাথে মাধ্যমের কণার দিক কিন্তু এখানে 90 ডিগ্রি কোণ, অর্থাৎ সমকোণ। যেহেতু সমকোণে আগাচ্ছে তরঙ্গটা, সুতরাং এটাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলি। আর যদি কখনো সমকোণে না আগায়, যদি এটা 0 ডিগ্রি কোণে আগায়, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারতাম হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। যাই হোক, ওইদিকে আমরা এখন যাবো না, আমরা এখানে মূলত অনুপ্রস্থ তরঙ্গটা বোঝার চেষ্টা করবো। তো দেখো তরঙ্গটা এ বিন্দুতে আছে, এ থেকে এভাবে ঘুরে বি তে আসলো, বি থেকে আবার সি তে গেল। তো এ বি সি ডি প্রত্যেকটা বিন্দু কিন্তু এখানে সাম্য রেখার উপর অবস্থান করছে। কিন্তু লক্ষ্য করে দেখো তরঙ্গটা কিন্তু যখন এ তে আসছিল, যদি আমরা পিছন দিকে একটু বর্ধিত করি, তখন কিন্তু তরঙ্গটা নিচ থেকে উপরের দিকে উঠছিল। কিন্তু বি তে যখন আসলো তখন কিন্তু উপর থেকে নিচে আসছে। একইভাবে বি থেকে যখন সি তে গেল, তখন হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, সি থেকে ঘুরে আবার যখন ডি তে আসছে তখন কিন্তু উপর থেকে নিচে আসছে। তাহলে এখানে দিকটা গুরুত্বপূর্ণ। তাহলে তরঙ্গটা লক্ষ্য করো, এ তে যখন আসে তখন নিচ থেকে উপরে উঠছিল, বি তে আসলো তখন উপর থেকে নিচে আসে। অর্থাৎ সাম্য রেখার উপরে দুইটা বিন্দু আছে ঠিকই, কিন্তু দিক কিন্তু সেম না। যেহেতু দিক সেম না, সুতরাং এই দুইটা বিন্দুকে আমরা সমদশা বলতে পারবো না। দশা মানে আসলে তরঙ্গের অবস্থা। তাহলে এ আর বি একই অবস্থানে আছে দেখা যাচ্ছে খালি চোখে দেখলে, যে দুইটা সাম্য রেখার উপর অবস্থান করছে, কিন্তু যেহেতু দিক আলাদা, এক্ষেত্রে আমরা এ এবং বি কে সমদশা বলতে পারবো না। অপরদিকে যদি আমরা বি টাকে ক্রস করে যদি এখান থেকে সি বিন্দুতে আসি, দেখো সি বিন্দুতে তরঙ্গ যখন আসে তখন সি কিন্তু অলরেডি সাম্য রেখার উপরে আছেই এবং তরঙ্গটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ এ বিন্দুতে তরঙ্গ যখন প্রবেশ করেছিল তখন নিচ থেকে উপরে যাচ্ছিল, সি এর বেলাতেও তাই হলো। তাহলে এ এবং সি দুইটাই কিন্তু সাম্য রেখার উপরে অবস্থান করছে, আবার দুইটার ক্ষেত্রে তরঙ্গ একই দিক থেকে অতিক্রম করছে। অর্থাৎ এ এবং সি কে আমরা এখানে সমদশা সম্পন্ন দুইটা বিন্দু বলতে পারি। একইভাবে বি এবং ডি কেও সমদশা বলা যায়, কারণ উভয় ক্ষেত্রে তরঙ্গ উপর থেকে নিচের দিকে আসছে।
তাহলে এখানে এ আর সি সমদশা, বি আর ডি সমদশা, আমরা সামনে গেলে আরো অসংখ্য সমদশা এরকম পাবো। তাহলে এই যে দুটো সমদশা সম্পন্ন কণা পাশাপাশি অবস্থান করছে, এদের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ডেফিনিশন করে মনে রাখতে হবে ভালো মতো, যে দুটি পাশাপাশি দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী যে দূরত্ব তাকে বলা হয় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এবং এইটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যেহেতু এ এবং সি এই দুইটা সমদশা সম্পন্ন দুইটা কণা এবং পাশাপাশি এর মাঝে আর কোনো সমদশা নাই, তাহলে এসি যে দূরত্বটা আছে, এই এসি দূরত্বটাকে আমরা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা বলতে পারি। একইভাবে বি আর ডি এটাও কিন্তু সমদশা পাশাপাশি, এর মাঝখানে সি কিন্তু সমদশা না বি এর সাথে, তাহলে বি আর ডি তে সমদশা, আমরা ইচ্ছা করলে বিডি এইটুকুকেও কিন্তু আমরা সমদশা বলতে পারি, কারণ সংজ্ঞাটা হচ্ছে সমদশা সম্পন্ন দুইটা কণার মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে বলা হয় হচ্ছে ল্যামডা, অর্থাৎ বিডি এইটুকু রেখাটা হচ্ছে এখানে সমদশা নির্দেশ করছে, মানে সরি সমদশা সম্পন্ন দুইটা কণার মধ্যবর্তী দূরত্ব নির্দেশ করছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটাকে নির্দেশ করলো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা ক্লিয়ার হলাম। এখন তরঙ্গ দৈর্ঘ্য ক্লিয়ার হলে এর পরবর্তী দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা বুঝে যাব। কি কি? এক নাম্বার হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক হচ্ছে একটা তরঙ্গ একটা পূর্ণ কম্পন দিতে যে পরিমাণ, একটা তরঙ্গ এক সেকেন্ডে যে কয়টা পূর্ণ কম্পন দেয় তাকে বলা হয় কম্পাঙ্ক। এখন কথা হচ্ছে পূর্ণ কম্পন আবার কি জিনিস? পূর্ণ কম্পন মানে হচ্ছে তরঙ্গ যখন একটা তরঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ কোনো বিন্দু থেকে আবার সমদশায় ফিরে আসে, তখন তাকে বলা হয় হচ্ছে একটা পূর্ণ কম্পন। অর্থাৎ এই ক্ষেত্রে যদি তরঙ্গটা এ থেকে সি তে যায় তাহলে একটা পূর্ণ কম্পন হবে, আবার বি থেকে যদি ডি তে যাই তাহলে কিন্তু একটা পূর্ণ কম্পন হবে। শুধু এটাই না, যদি আমরা চিন্তা করি যে এই যে এখানে সর্বোচ্চ যে বিন্দুটা আছে যাকে বলা হয় তরঙ্গ শীর্ষ, এখান থেকে ঠিক পরবর্তী যে তরঙ্গ শীর্ষটা আছে, অর্থাৎ এইখানে ধরো আমরা নাম দিলাম পি এবং কিউ, পি এবং কিউ কিন্তু পরস্পর এই পাশাপাশি দুইটা তরঙ্গ শীর্ষ, অর্থাৎ পাশাপাশি দুইটা সমদশা। সমদশা হওয়ার জন্য কিন্তু সাম্যরেখার উপর থাকা জরুরি নয়, সাম্যরেখার উপর না থাকলে সমদশা হতে পারে, যেমন এখানে তরঙ্গ শীর্ষ দুইটা পাশাপাশি, এরাও কিন্তু সমদশা। তাহলে পি থেকে কিউ পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। তাহলে এই তরঙ্গ যদি পি থেকে ঘুরে যদি আবার কিউতে আসে তাহলে কিন্তু এটাকে আমরা একটা পূর্ণ কম্পন বলতে পারি। তাহলে তরঙ্গ এক সেকেন্ডে যে কয়টা পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। তাহলে লক্ষ্য করো, এই তরঙ্গটা যদি এক সেকেন্ডে এ থেকে বি তে যায় তাহলে এ থেকে সি পর্যন্ত একটা পূর্ণ কম্পন, যেহেতু ল্যামডা, তাহলে এ থেকে বি পর্যন্ত কি অর্ধেক কম্পন হবে না এটা? তার মানে এ থেকে বি কে আমরা ইচ্ছা করলে ল্যামডা বাই 2 বলতে পারি। এ বি সমান সমান হচ্ছে তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 2, হাফ ল্যামডা, অর্ধকম্পন। তাহলে এখন চিন্তা করো, একটা তরঙ্গ যদি এক সেকেন্ডে এ থেকে বি তে যায় তার মানে অর্ধেক কম্পন সম্পন্ন করলো, তাহলে ওই তরঙ্গের কম্পাঙ্ক হবে হচ্ছে হাফ, এফ এর মান হবে হাফ। কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়, ফ্রিকোয়েন্সি। আবার এই তরঙ্গ যদি ওই এক সেকেন্ডে এ থেকে সি তে যায় তাহলে এ থেকে সি তে যাওয়া মানে কিন্তু হচ্ছে একটা পূর্ণ কম্পন। তাহলে এক সেকেন্ডে তরঙ্গটা একটা পূর্ণ কম্পন দিল, অর্থাৎ সেই ক্ষেত্রে এই তরঙ্গটার কম্পাঙ্ক হবে 1 হার্জ। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। আচ্ছা, আবার চিন্তা করো, তরঙ্গ তো এরকম হতে পারে যে এক সেকেন্ডে এ থেকে বি তে চলে গেল, হতে পারে। তাহলে এখন লক্ষ্য করো, এ থেকে বি তে গেলে হাফ ল্যামডা, বি থেকে আবার সি তে গেলে আবার হাফ ল্যামডা, সি থেকে আবার ডি তে গেলে আবার হাফ, অর্থাৎ হাফ প্লাস হাফ প্লাস হাফ, অর্থাৎ 1.5 ল্যামডা। তাহলে এক সেকেন্ডে তরঙ্গ যেহেতু 1.5 সংখ্যক পূর্ণ কম্পন সম্পন্ন করলো, সুতরাং এই তরঙ্গের তখন কম্পাঙ্ক হবে 1.5 হার্জ। তার মানে এক সেকেন্ডে যে কটা পূর্ণ কম্পন হচ্ছে তাকে আমরা কম্পাঙ্ক বলে দিতে পারি। আচ্ছা, কম্পাঙ্কের ব্যাপারটা গেল। এখন এটা কি দিয়ে প্রকাশ করা হয় বললাম? প্রকাশ করা হয় হচ্ছে, আমরা এখানে একটু লিখে রাখি, এটা হলো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তারপর আমরা এখানে লিখি এফ, এফটা নির্দেশ করে হচ্ছে কম্পাঙ্ক। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এবার আসবে হচ্ছে টি, টিটা মূলত এখানে নির্দেশ করবে হচ্ছে পর্যায়কাল। টি দিয়ে নরমালি টাইম বোঝানো হয় স্মল টি দ্বারা, তো এখানে ক্যাপিটাল টি দিয়ে পর্যায়কাল বোঝানো হচ্ছে। পর্যায়কালের একটু স্পেশাল ডেফিনিশন আছে এই জন্য। পর্যায়কাল কি? পর্যায়কাল হচ্ছে তরঙ্গ একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে পরিমাণ সময় নেয়, একটা পূর্ণ কম্পন। তাহলে চিন্তা করো, তরঙ্গ যদি এ থেকে বি তে যায় তাহলে কি পূর্ণ কম্পন হলো? না। পূর্ণ কম্পন হতে কি হওয়া লাগবে? এ থেকে সি তে যাওয়া লাগবে, অথবা পি থেকে কিউ তে যাওয়া লাগবে, অথবা বি থেকে ডি তে যাওয়া লাগবে। এরকম হতে পারে যে এখানে তরঙ্গ, এই যে তরঙ্গ পাদ এখানে একটা আছে, এটার নাম দিলাম আমি এম, এখানে একটা তরঙ্গ পাদ সৃষ্টি হয়েছে, এটার নাম দিলাম এন, এম থেকে এনে গেলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে পাশাপাশি দুটো সমদশা হলেই হলো এক কথায়। তাহলে তরঙ্গ একটা পূর্ণ কম্পন দিতে যে পরিমাণ সময় নেয় তাকে বলা হয় পর্যায়কাল। তাহলে এই তরঙ্গ যদি এ থেকে সি তে যেতে মানে একটা পূর্ণ কম্পন দিতে 1 সেকেন্ড সময় নেয় তাহলে পর্যায়কাল হবে হচ্ছে 1। যদি
সময় নেয় 2 সেকেন্ড, তাহলে 2, যদি 5 সেকেন্ড সময় নেয় তাহলে 5। তাহলে আমি ধরে নিচ্ছি বোঝার জন্য, মনে করো এ থেকে সিতে যেতেই তরঙ্গের সময় লাগবে 10 সেকেন্ড, তাহলে সেই ক্ষেত্রে এই তরঙ্গের পর্যায়কাল টি এর মান হবে হচ্ছে 10 সেকেন্ড। খুবই সিম্পল বিষয়। তাহলে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, টি এবং এফ কিন্তু এখানে পরস্পর বিপরীতের মতো। বিপরীতের মতো মানে হচ্ছে একটা পরিপূরক, অনেকটা এরকম যে 1 সেকেন্ডে পূর্ণ কম্পন সংখ্যা হচ্ছে কম্পাঙ্ক, আর একটা পূর্ণ কম্পন দিতে যে সময় লাগে সেটাকে বলা হচ্ছে পর্যায়কাল। তাহলে এইখানে আমরা মূলত এই চিত্রটা থেকে এখন পর্যন্ত আমরা জানলাম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা না বুঝতে পারলে এই তরঙ্গ, এই সংজ্ঞা, এই যে চিত্রটা আছে এখান থেকে এফ টি কোনোটাই আসলে বোঝা সম্ভব নয়। তাহলে প্রথমত আমরা বুঝলাম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা, তারপর বুঝলাম হচ্ছে এফ বা এখানে কম্পাঙ্ক, তারপর বুঝলাম টি বা পর্যায়কাল। এই কয়টা জিনিস যদি কেউ ভালো মতো বুঝে থাকে, এরপরে যখন আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখাবো খুব সহজে, জাস্ট 1 মিনিট 2 মিনিটের ব্যাপার, খুব সহজেই এই সবগুলো হিসাব আমরা বুঝে যাব। এখন পরবর্তী ক্লাসে আমরা এই যে এফ টি ল্যামডা এবং তরঙ্গের বেগ বলে একটা টার্ম আছে, 1 সেকেন্ডে তরঙ্গ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ। এই কয়টা টার্মের মধ্যে, এই কয়েকটা চলকের মধ্যে সম্পর্কগুলো নির্ণয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।